আমার শাশুড়ি ছোটোখাটো মানুষ। ছোটোখাটো মানুষের ছোটোখাটো মুখটা কেন জানি আজ আমার কাছে বিশাল মনে হচ্ছে। পৃথিবীতে এত সুন্দর মানুষ দেখতে চাইলেও দেখা যায় না। এমন মুখটা দেখার জন্য প্রতীক্ষা করতে হয়। আজ আমি সেই সুযোগটা পেয়েছি। সকাল সকাল শাশুড়ির রুমে এসে দাঁড়িয়ে আছি। আমার ঠিক দুই পাশে তিনজন যা দাঁড়িয়ে আছেন। বিয়ে হয়ে শ্বশুর বাড়ি আসলাম মাত্র একদিন হলো। একদিন যেতে না যেতে সকাল সকাল এমন করে শাশুড়ির তলব পেয়ে আমি একটু ভয় পেয়ে গেলাম। জায়েদের কাছে জিজ্ঞেস করব, তার সুযোগই পেলাম না। সবাই হন্তদন্ত হয়ে শাশুড়ির রুমে এসে হাজির। শাশুড়ি খুব গম্ভীর হয়ে বললেন, ভয় পাওয়ার কারণ নাই ছোট বউ। বাড়ির উত্তরে একখান জামরুল আর কদবেলের গাছ আছে। এই দুই গাছের মাঝামাঝি একটা নারকেল গাছ লাগানোর দায়িত্ব তোমার। শুধু লাগালেই হবে না, মাঝে মাঝে যত্ন আত্মীয় নেবা। বিয়ে হয়ে শ্বশুর বাড়ি আসলাম মাত্র একদিন হলো। এর মধ্যে নারকেল গাছ লাগানোর কথা শুনে আমার ভয় যেমন বাড়লো তেমনই রাগও হলো। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে শাশুড়ি একটু কঠিন করে বলল, কথা বোঝো নাই বউ? আমি বললাম, বুঝেছি আম্মা। শাশুড়ি বললেন, বুঝলেই ভালো, বড় বউ তোমারে সব দেখাইয়া দিবে। এই বাড়ির বউ হইয়া আইসো, কাজকর্ম কিন্তু মন দিয়ে করা লাগবো ছোট বউ। আমি উত্তর দিলাম, জি আম্মা। আমার শাশুড়ি এবার একটু রাগী চোখে মেঝো জায়ের দিকে তাকালেন। মেঝো যা আমতা আমতা করতে করতে বলল, আম্মা দোষটা আমার, আমাকে আপনি ক্ষমা করে দেন, এমন ঘটনা আর হবে না। মেঝো ভাবি ফুপিয়ে কেঁদে উঠল। মেঝো ভাবির কান্না দেখে শাশুড়ি খুব রেগে গিয়ে বললেন, দোষ যে তোমার সেটা তো আমি আগেই জানতাম। তোমার তো কঠিন শাস্তি হওয়া উচিত বউ, তোমার বাপের বাড়ি খবর দেওয়া উচিত। কিন্তু আমি চাই না এই বাড়ির খারাপ কোনো সংবাদ বাহিরের মানুষের কানে যাক। এই বিচার আমি একা করব। এই সংসার আমার, এখানে অন্যায় কিছু আমি বরদাস্ত করব না। কথা শেষ করে শাশুড়ি বিড়বিড় করে কি যেন পড়লেন। আমরা দাঁড়িয়ে আছি, আমি কি করব বুঝতে পারছি না। হঠাৎ করে শাশুড়ি বললেন, তোমরা যাও। শাশুড়ির রুম থেকে বের হয়ে আসার পর আমার কাছে সব কিছু কেমন উল্টাপাল্টা লাগছে। মেজো ভাবির কান্না দেখে আমার খুব খারাপ লেগেছে, যদিও আমি বুঝতে পারছি না বিষয়টা আসলে কি। তারপরেও এখন শাশুড়ির উপর খুব রাগ হচ্ছে। একজন শাশুড়ি যদি এমন করে বাড়ির বউদের শাসন করে তবে তা কিছুতেই মেনে নেওয়া যাবে না। আমিও খান বাড়ির ছোট মেয়ে, আমার ওপর এসব খবরদারি চলবে না। আমি মনে মনে ঠিক করলাম গাছ আমি লাগাবোই না, ইচ্ছে করেই লাগাবো না, দেখি শাশুড়ি কি করে। আজ কয়েকবার বড়োভাবে গাছ লাগানোর জন্য তাগিদ দিয়েছেন, কিন্তু আমি এড়িয়ে গিয়েছি, ইচ্ছে করে এড়িয়ে গিয়েছি। সকাল থেকে বলার পর দেখি বড়োভাবে এই নিয়ে আর কিছু বলছে না। ভালোই হলো, শাশুড়ি বুঝুক আমার উপর এত খবরদারি করা যাবে না। কান্নবর্তী পরিবার, বহরপুর বাজারে আড়তের ব্যবসা, বিশাল ব্যবসা। 4 ভাই এই আড়তেই বসে। তাছাড়া এই এলাকায় ব্যবসা এবং জমিজমা নিয়ে এই পরিবারের বেশ নামডাক রয়েছে। শুনেছি আমার শ্বশুর গত হয়েছেন প্রায় 7 বছর হতে চলল। এই বাড়ির 4 ছেলে মায়ের ভীষণ ভক্ত। মা যা কিছু বলেন বিনা বাক্যে ছেলেরা তা মেনে নেয়। ছেলেদের কথা হলো, মা যতদিন আছেন আমরা সব ভাই একসাথেই থাকবো, আলাদা হওয়া আলাদা চিন্তা করার সুযোগ নেই। এই নিয়ে বাড়ির বউদের কোনো অভিযোগ কাজে লাগবে না। বাড়ির বেশিরভাগ বিষয়েই শাশুড়ি সিদ্ধান্ত দেন এবং সেই সিদ্ধান্তে বাড়ির ছেলেদের খুব একটা দ্বিমত নেই এবং থাকেও না। মেজো ভাবির কাছে এসব শুনে আমার রাগ আরও বাড়ল। এটা অন্যায়। একজন মানুষ এমন করে সবার উপর কর্তৃত্ব করবে তা মেনে নেওয়া যায় না। মনে মনে রাগ পুষে রাখলো, কাউকে কিছু বললাম না। প্রায় 7 দিন হতে চলল। শাশুড়ির সাথে বেশ কয়েকবার দেখা হলেও গাছ লাগানোর বিষয়ে কিছুই বললেন না। আমিও মনে মনে বললাম, ভালোই হলো, শাশুড়িকে এই একটা শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছি আমিও খান বাড়ির মেয়ে, আমার উপর এমন করে খবরদারি চলবে না। অন্যায়ভাবে বাড়ির অন্য বউদের শাসন করলো আমাকে পারবে না। খুব অল্প সময়ে এই বাড়িতে আমার সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠলেন বড় ভাবি। চুপচাপ আপন মনে কাজ করে চলেন, কোনো বিষয়ে বিচলিত হতে দেখি না। বাড়ির অন্য বউরাও দেখি বড় ভাবিকে বেশ পছন্দ করেন। তবে এই বাড়িতে এসে একটা বিষয় শুনে বেশ কষ্ট পেয়েছি। বড় ভাবি নিঃসন্তান, ঢাকায় গিয়েও অনেক বড় ডাক্তার দেখিয়েও কোনো কাজ হয়নি। তবে এই বাড়ির বাচ্চা কাচ্চারা
বড় ভাবির ভীষণ ভক্ত। মনে হয় তাদের সব আবদার এই বড় মায়ের কাছে। বাড়ির সব ছেলে মেয়েদের পড়ালেখা, খাবার দাবার সব কিছুর খবর যেন বড় ভাবির কাছে। এই নিয়ে কারোর কোনো অভিযোগও নেই। এসব দেখে বড় ভাবির প্রতি শ্রদ্ধা এবং মায়া যেন আরও বেড়ে গেল। সব কিছু ঠিকঠাক চলছিল। একদিন দেখি বড় ভাবি চোখ মুছতে মুছতে আমার শাশুড়ির রুম থেকে বের হচ্ছিলেন। এটা দেখার পর শাশুড়ির উপর রাগটা যেন আমার আরও বাড়ল। সন্ধ্যার দিকে শাশুড়ি আমাকে ডাকলেন। কেমন আছো ছোট বউ? ভালো আম্মা। ইসমাইলের কাছে তুমি নাকি খুব রাগারাগি করেছ। এই সংবাদ আপনার কানে আসলো কেমন করে? সংবাদের বিষয়ে তুমি কি আমার কাছে কৈফিয়ত চাও বউ? কৈফিয়ত কেন আম্মা? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু মান অভিমান হতেই পারে, তাই বলে সেই সংবাদ আপনার কাছে আসবে আপনি সেটা নিয়ে আমার বিচার করবেন? সেটা কিন্তু ঠিক না আম্মা। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা বোঝার ক্ষমতা তুমি এখন অর্জন করো নাই বউ। এই বাড়িতে তোমার বড় ভাইরে আমি আসতে না করছি। এখানে ইসমাইলের কোনো দোষ নাই। এই নিয়ে তুমি আর কোনো আওয়াজ তুলবা না। আম্মা, কাজটা কি আপনি ঠিক করলেন? বলেছি তো, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক তা বোঝার ক্ষমতা তোমার এখনো হয় নাই। তুমি এখন যাও ছোট বউ। আমার রাগ যেন আরও বাড়ছিল। ইচ্ছে করছিল শাশুড়িকে আরও কিছু কথা শুনিয়ে দিয়ে আসি, কিন্তু রাগটা এত বেড়ে গিয়েছিল যে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। শাশুড়ির রুম থেকে বের হয়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে একা একা কিছুক্ষণ কাঁদলাম। আমার স্বামী ইসমাইলের উপর ভীষণ রাগ হচ্ছে। গতকালই বাড়িতে আমার ভাই আসার কথা ছিল জিনিসপত্র নিয়ে। আমি শুনেছি ইসমাইল বারণ করেছে। এই নিয়ে ইসমাইলের সাথে আমার বেশ কথা কাটাকাটিও হয়েছে। আজ যখন বিষয়টা শাশুড়ির মুখে শুনলাম তখন রাগটা আরও বাড়ল। সব কিছুতেই শাশুড়ির এমন খবরদারি মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে। রাতে ভাবিরা একে একে সবাই এসে খেতে ডাকলো। আমি জানিয়ে দিলাম খাবো না। ইসমাইলও অনেক জোরাজোরি করলো। আমি বেশ শক্ত, কিছুতেই আজ খাবো না। শেষে সবাই বুঝে নিয়েছে আমি বেশ কঠিন ধাঁচের মেয়ে। আমাকে খাওয়ানোর আশা ছেড়ে দিয়ে সবাই ডাকাডাকি বন্ধ করলো। আমিও মনে মনে ভেবে রেখেছি এবার শাশুড়িকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। রাত 11টার দিকে বড় ভাবি এসে বলল, হেনা, আম্মা তোমায় ডাকছে। আমি কিছু না বলে শাশুড়ির রুমের দিকে রওনা দিলাম। মনে মনে ভাবলাম এই সুযোগ অত সহজে ছেড়ে দেওয়া যাবে না। রুমে ঢুকে দেখি শাশুড়ি কোরআন তেলাওয়াত করছেন। আমাকে ইশারা করলেন বসার জন্য। আমি বসলাম ছোট টুলে। আমি চুপচাপ বসে আছি। শাশুড়ি একটু হালকা আওয়াজে তিলাওয়াত করছেন। তিলাওয়াত খুব মিষ্টি লাগছে, যদিও আমার ভেতরটা রাগে ফুঁসছে, কিন্তু কেন জানি এই তিলাওয়াত আমার খুব ভালো লাগছে শুনতে। রুমটা বেশ গোছানো। এই রুমে আরও কয়েকবার আসা হলেও এমন মনোযোগ দিয়ে দেখা হয়নি কখনো। সব কিছু বেশ সুন্দর করে সাজানো আছে। যেটা যেখানে থাকা প্রয়োজন সেটা সেখানেই আছে, একটু এদিক ওদিক নেই। বেশ কিছুক্ষণ হয়ে গেল আমার শাশুড়ির তিলাওয়াত শেষ হয়নি। আমার এই তিলাওয়াত শুনতে বেশ ভালো লাগছে। এত সময় পেরুলেও আমার একটু বিরক্ত লাগছে না। কেন জানি মনটা শান্ত হয়ে এসেছে। শাশুড়িকে আজ কিছু একটা বলে শায়েস্তা করার সাহসটাও যেন মিলিয়ে গেল। আমি কী সব ভাবছিলাম, এমন সময় শাশুড়ি বললেন, এসেছো বৌমা? আমি উত্তর দিলাম, জি আম্মা। শাশুড়ি জিজ্ঞেস করলো, ইসমাইল ঘুমিয়েছে? বললাম শুয়ে পড়েছে, এতক্ষণে হয়তো ঘুমিয়েও গেছে। শাশুড়ি বলল, যাক ভালো হলো, তোমার সাথে এখন কিছুক্ষণ গল্প করা যাবে। আমার ভেতর রাগ এখনও আছে, কিন্তু কিছু একটা বলতে গিয়েও বলতে পারলাম না। তখন শাশুড়ি বলা শুরু করলো, এই বাড়িতে আমি বউ হয়ে আসি মাত্র 16 বছর বয়সে। কলেজে উঠতেই বিয়ে হয়ে গেল। নিজের ভেতর কত রকম স্বপ্ন ছিল। বিয়ের পর ভাবলাম সব শেষ। রান্নাবান্না, স্বামী সন্তান, এই নিয়েই যেন জীবন। আস্তে আস্তে সংসার বড় হতে লাগলো। ঘর বাড়ি, জমি জমা, সম্পত্তি সব যেন আস্তে আস্তে বাড়তে লাগলো। কিন্তু এই বাড়ির বউ হয়ে আসা এই আমি ঠিক আগের মতোই আছি। বাবার বাড়ি থেকে সব কিছু ছেড়ে এসে বসতি করলাম এই শ্বশুর বাড়ি। নিজের জীবনের বিশাল একটা সময় এই সংসারে দিয়েও মনে হতে থাকে আমি শুধু এই বাড়ির বউ। সবাই আমাকে অমুক বাড়ির বউ বলেই চেনে। এত কিছু করেও আমি এখনো অমুক বাড়ির বউ।
রাশেদের মা ইসমাইলের মা তো খুবই কদাচিৎ। শাশুড়ি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আমাকে দেখে তোমার মনে হতে পারে এই বাড়ির হর্তাকর্তা বুঝি আমি। চাইলেই অনেক কিছু করতে পারি। হ্যাঁ পারি, এখন চাইলে অনেক কিছুই করতে পারি। এখন চাইলে অনেক কিছুই করতে পারি মা, তবে নিজের জন্য কিছুই তো করতে পারি না। আমার বিয়ের বছরখানেক পর ছোট ভাইটা মারা গেল টাইফয়েডে। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারিনি। আব্বা তো সামান্য স্কুল মাস্টার। আব্বাকে কত কিছু খাওয়াতে ইচ্ছে করতো, অথচ এই সংসারের কোনো কিছুই আমার হাতে নেই। স্বামীর কাছে বলে কোনো লাভ ছিল না। দূর থেকে বড় বাড়ির বউ হয়ে আমি শুধু চোখের পানিই ফেলেছি। ছোট বোনটার বিয়েতে একটা স্বর্ণের জিনিস দেওয়ার কথা ছিল, শেষে আমার শ্বশুর না করলেন। সে যে কি কষ্ট আমার। বোনের বিয়েতেও গেলাম না, আমি শুধু এবাড়ির বউ হয়েই রইলাম। শাশুড়ি এবার একটু থামলেন। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমার শাশুড়ির দিকে। আমার কিছুই বলতে ইচ্ছে করছে না। আমার শাশুড়ি আবার বলা শুরু করলো, এখন আমার হাতে অনেক কিছু আছে। ছেলেদের বললে অনেক কিছু হয়ে যাবে, কিন্তু আমার তো আর কেউ নেই। বাবা মা মারা গেছে সেই কবে, ভাইটাও তো মরে গেল। বোনেরাও এখন বেশ ভালো আছে। আমার নিজের জন্য যে কিছুই করার নেই। শাশুড়ি একটু চঞ্চল হয়ে উঠে বলল, তুমি বোধহয় রাগ করেছ। এই বাড়িতে আসতে না আসতে তোমাকে আমি নারকেল গাছ লাগানোর কথা কেন বললাম। আমি আমতা আমতা করতে করতে শাশুড়ি বলল, আমি তো জানি তুমি রাগ করে সেই গাছ লাগাওনি। আমি বড় বউকে বারণ করেছি এই নিয়ে যেন তোমাকে কিছু না বলে। মা, আমি চাই এ বাড়ি তোমার হোক। বাড়ির উত্তর পাশের বড় নারকেল গাছটা লাগিয়েছে এ বাড়ির বড় বউ, আর পাশের নারকেল গাছটা সেজো বউ। পূব দিকের লকলকে বড় হওয়া নারকেল গাছটা লাগিয়েছে মেঝো বউ। এই গাছগুলো এ বাড়ির বউদের লাগানো, সেটা বুঝতে পেরেছ। এই গাছগুলো দিনে দিনে বড় হবে, এই বাড়িতে ছায়া দেবে, ফল দেবে। তার চেয়ে বড় কথা, এই গাছগুলো যে শুধু এ বাড়ির চারপাশ ঘিরে রাখবে তাই নয়। এই গাছগুলো দেখলে তোমাদের ভেতর একটা সাহস আসবে। লম্বা হয়ে এই গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। দূর থেকে দেখলে মনে হবে এই বাড়িটা তোমরা আগলে রেখেছ, এটা তারই প্রতীক। তাছাড়া বাড়ির পুরুষ মানুষগুলো এসব গাছ দেখলে বুঝতে পারবে এ বাড়ির বউয়েরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের অসম্মান করা এত সহজ নয়। তোমাদের শেকড় এ বাড়ির মাটির সাথে শক্ত হয়ে গেছে। এ বাড়ি যে তোমাদের, এটা আমাদের বাড়ি, এটা বউদের বাড়ি। রাগ ক্ষোভ নিয়ে যে আমি শাশুড়ির রুমে বসে প্রতীক্ষা করছিলাম শাশুড়িকে আজ হেনস্থা করে ছাড়বো, সেই আমি চোখের পানি আটকে রাখতে পারছি না। আমি কাঁদছি বাচ্চাদের মতো করে। আমার কান্না মনে হয় না শাশুড়ি খুব একটা দেখছেন। তিনি আপন মনে গল্প করে চলেছেন। আম্মা এবার একটু রাগ দেখিয়ে বললেন, বড় বউয়ের উপর আমার খুব রাগ। রোজ দিন আমার কাছে এসে কান্নাকাটি করে। আমি বললাম, কেন আম্মা, কেন? আবার নিজের কপালেই নিজেই কুড়াল মারতে চায় মেয়েটা। এত বোকা হলে চলে? আমার বড় ছেলের আবার বিয়ে দিতে চায়। সে তো সন্তান দিতে পারল না, আবার বিয়ে করালে নাকি নতুন বউয়ের সন্তান হবে। আমি বলে দিয়েছি আমি জীবিত থাকতে, এমনকি আমি মারা গেলেও এই কাজ হতে পারবে না। আল্লাহ তাদের কপালে সন্তান রাখেন নাই। বাড়িতে আরও ছেলে মেয়ে আছে। আমার ছেলের বংশ নিয়ে বড় বউয়ের চিন্তা করার দরকার নাই। কত বড় বেয়াক্কেলের মেয়ে দেখেছ? খুব ভালো করে বকেছে মেয়েটাকে। আমার খুব খারাপ লাগে এমন করে বকতে, কিন্তু এসব শুনলে মাথা কি আর ঠিক থাকে বলো? আমার শাশুড়ি এবার একটু শান্ত হয়ে বলল, আমারে এবার একটু পানি দাও মা, অনেক কথা বলে ফেলেছি, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানি খেয়ে গ্লাসটা হাতে রেখে তিনি বললেন, কিছু জিনিসপত্র মানে ফার্নিচার নিয়ে তোমার ভাই আসতে চেয়েছিল, আমি না করেছি। আমি জানি এই নিয়ে তোমার খুব রাগ হয়েছে, কিন্তু আমি যে তোমার বাপের বাড়ি থেকে এসব নিতে পারবো না। আমি বেঁচে থাকতে এসব জিনিস এ বাড়িতে ঢুকবে না। এটা অন্যায় মা। আমি জানি তোমার বাপের অনেক সহায় সম্পত্তি, এসব তোমার বাপে খুশি হয়ে দিচ্ছে, কিন্তু এসব আমার বাড়িতে ঢুকলে আমার অন্য বউয়ের মনটা ছোট হয়ে থাকবে। আমার সব বউদের বাপের বাড়ির অবস্থা তো তোমাদের মতো না, তারা চাইলেও কিছু দিতে পারবে না। তাছাড়া ছেলেদের বিয়ে দিয়ে কোনো জিনিস আমি এ বাড়িতে আনবো না, এটা আমার আগে থেকেই শপথ করা। এই নিয়ে তুমি আর কিছু মনে করো না।
আমি বলে দিয়েছি তোমার বাড়ির লোকজন যেন যখন তখন এ বাড়িতে বেড়াতে আসে। তারা বেড়াতে আসলে আমার খুব খুশি লাগবে। একটু দূরে বসেছিলাম আমি, উঠে গিয়ে আমার শাশুড়ির কাছে গিয়ে বসলাম। কাছে যেতে আমার মাথায় একটু হাত বুলিয়ে দিলেন। তিনি দেখছেন আমি কাঁদছি, অথচ তিনি একটিবার কাঁদতে আমায় বারণ করলেন না। আমার শাশুড়ির কোলে মাথা গুঁজে আমি শুয়ে আছি। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছেন, আমি জানি মেজ বউয়ের শাস্তির কথা শুনে তুমি ভয় পেয়েছ। ভয়ের কিছু নাই মা, মেজ বউ অন্যায় করেছে। এই অন্যায় আমার মেয়ে করলেও আমি একই শাস্তি দিতাম। আমি জিজ্ঞেস করলাম, কি করেছে আম্মা? গত ঈদে আমি সব বউদের হাতে কিছু টাকা দিয়েছি তাদের বাপের বাড়ির লোকজনদের জন্য কেনাকাটা করতে। মেয়েরা সব সময় তো তাদের বাপের বাড়ির জন্য কিছু করতে পারে না। ভাবলাম মেয়েরা নিজের হাতে নিজের বাপের বাড়িতে কিছু উপহার দিক, এতে তাদের মনটা বড় হবে। অথচ আমার মেজ বউ কী করলো? সে সেই টাকাগুলো নিজের কাছে রেখে দিল, একটা টাকাও খরচ করলো না। আমি ভীষণ কষ্ট পেয়েছি তার এই কাজে। তার টাকা লাগলে বলতো। মানুষ এতটা ছোট মনের হয় কি করে? ঘটনা শুনে আমি নিজে লোক পাঠিয়ে কেনাকাটা করে বেয়াই বাড়িতে পাঠালাম। শাশুড়ির কোলে মাথা গুঁজে আমি শুয়েছিলাম। আমি মাথা তুলে একবার শাশুড়ির মুখটা দেখলাম। আমার কেন যেন মুখটা দেখতে খুব ইচ্ছে করলো। শাশুড়ি ছোটোখাটো মানুষ, সেই ছোটোখাটো মানুষের ছোটোখাটো মুখটা আমার কাছে কেন যেন আজ বিশাল মনে হচ্ছে। পৃথিবীতে এত সুন্দর মানুষ দেখতে চাইলেও দেখা যায় না, এমন মুখটা দেখার জন্য প্রতীক্ষা করতে হয়। আজ আমি সেই সুযোগটা পেয়েছি। আমার ইচ্ছে করছে আজ সারাটা রাত এই মুখটার দিকে তাকিয়ে থাকি। শাশুড়ি হুট করে বললেন, চলো বৌমা, অনেক রাত হয়েছে, এবার আমরা খাওয়া দাওয়া করি। আপনি খাননি আম্মা? এবার আমি ঠিক বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে আম্মাকে জড়িয়ে ধরলাম। আম্মাকে জড়িয়ে ধরে বললাম, আম্মা আমাকে ক্ষমা করে দিন।